রাতভর বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার উপরে। প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে ফের পাহাড় ধসের আশঙ্কা, আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন অনেকে। কাজকর্ম কিছু নাই, মানে ঘর বাড়ি যা ছিল সব কিছু মানে নিয়ে গেছে। ঘর তো আগেও ভাঙছে, এখন আবার ভাঙবার সম্ভাবনা আছে। কন্টিনিউয়াস বৃষ্টি হলে আবার পাহাড় ধস হতে পারে। ভারী বর্ষণে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা। মহেশখাল বাঁধ অপসারণেও মেলেনি মুক্তি। যাওয়া আসাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, একটু বৃষ্টি পড়লেই পানি উঠে যাচ্ছে। অনেক মহিলারা নালায় পড়ে যাচ্ছে, স্কুলের বাচ্চাগুলো নালায় পড়ে যাচ্ছে, অনেক সমস্যা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। রাষ্ট্রপক্ষের অসন্তোষ। রাজধানীর উত্তরায় 3টি ভবনে আগুনের ঘটনায় 2 জনের লাশ উদ্ধার, আরও 2 জন দগ্ধ। পুড়ে গেছে ভবনগুলোর বেশিরভাগ অংশ। পল্লবীর ডিওএইচএসে 11 বছরের গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, গৃহকর্মীর বিরুদ্ধে মামলা। দৃষ্টান্তমূলক শাস্তি হলেই কমবে অপরাধ, বললেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। লেখক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে আশঙ্কায় থানায় পরিবারের জিডি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খোঁজা হচ্ছে তাকে, জানিয়েছে পুলিশ। এবং চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে, দাবি দক্ষিণের মেয়রের। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে অসন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, মূল সংবিধানে ফিরে যেতে এ রায় বড় বাধা। সরকারের সঙ্গে আলোচনা করে রায় রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সংবিধান ষোড়শ সংশোধন বিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে 2014 সালে সংবিধানের ষোড়শ সংশোধনী আনে সরকার। এ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক উল্লেখ করে গত বছরের 5ই মে তা বাতিল করেন উচ্চ আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে জনগণের কাছে বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিত হবে দাবি করলেও আদালতে নিযুক্ত 10 জন অ্যামিকাস কিউরির মধ্যে 9 জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মত দেন। এ নিয়ে 11 কার্যদিবস শুনানি শেষে ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে রায় দিলেন আপিল বিভাগ। রায় ঘোষণার পর রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি অপসারণের ক্ষমতা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরে গেল। সম্মতিক্রমে আদালত সরকারের আপিল খারিজ করে দিয়েছেন, অর্থাৎ বিচারকদের অপসারণের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা যাবে। সংসদ বাতিল করেছে, সেটা আপনি রেস্টোর হবে না। এখনকার পরিস্থিতিতে আমার মতে এটি শূন্যতা এখন বিরাজ করছে। পার্লামেন্টের কাজ তো আর কোর্ট করতে পারে না। অ্যাটর্নি জেনারেল জানান, এ রায় মূল সংবিধানে ফিরে যাওয়ার পথে বাধা। একই মত সরকার দলীয় সংসদ সদস্য ও আইনজীবী নুরুল ইসলাম সুজনের। আমি অত্যন্ত হতাশ। আজকে এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের যে আশা ছিল, যে স্বপ্ন ছিল যে সংবিধানের মূল অনুচ্ছেদ 96-তে আমরা ফিরে যাব, সেটা আর হলো না। সেটা এই মুহূর্তে বললাম, মন্ত্রণালয়ের সাথে আলাপ করে, সরকারের সাথে আলাপ করে এই ব্যাপারে আমার মতামত। এটা রায় দিয়েছে, রায় সবার জন্য, এটা নাগরিক হিসাবে সবার জন্য এটা বাধ্যকর। তবে এ রায়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে টানাপোড়েন দেখা দেবে না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের ফলে কোন প্রক্রিয়ায় বিচারপতিদের অপসারণ করা হবে তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন এই রায়ের ফলেও এই বিতর্কের অবসান হয়নি, যদিও সিনিয়র আইনজীবীরা বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ ক্ষমতা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে, যদিও এজন্য অপেক্ষা করতে হবে এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলছেন এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতায় যেমন নতুন মাত্রা যোগ হবে, অন্যদিকে সাধারণ মানুষের আস্থাও বাড়বে। আর কেউ কেউ বলছেন বিচার বিভাগের ওপর মানুষের আস্থা নিয়োগ বা অপসারণের উপর নির্ভর করে না, বরং বিচারপতিদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা শপথ পালনের উপর নির্ভর করে। ষোড়শ সংশোধনীর পরে কিন্তু আইন তো হয় নাই। এখন কোনো বিচারপতির বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে কি করতে হবে, বিচারপতির বিরুদ্ধে আমি অভিযোগ করতে হলে কোথায় যাব, একটা আইন তো দরকার। অতএব ওই আইন সংসদই করবে। তবে এখানে একটা শর্ত আছে যেটা সংসদকে ভুলে গেলে হবে না, যে এমন আইন করা যাবে না যেটা বিচারপতিদের বর্তমান কাজের শর্তাবলীর বিপক্ষে যায়। আমরা যখন ৭২-এর সংবিধান রচনা করি তখন তো ওই রকম একটা ফরমেশনসে আসে না, তো আমাদের সে সময় কোনো অপশন ছিল না সেদিক থেকে। কিন্তু জুডিশিয়ারি তো এই দীর্ঘদিন যে তাদের ট্র্যাক রেকর্ড, তাতে সংবিধানকে রক্ষা করার ক্ষেত্রে এবং সংবিধানকে পুনঃস্থাপন করবার ক্ষেত্রে জুডিশিয়ারির যে ভূমিকা, জাস্টিস খায়রুল হক সাহেবের যে ভূমিকা, তার ফলে হয়েছে কি যে একটা জুরিসপ্রুডেন্স ইতিমধ্যে ডেভেলপ করে গেছে, যেখানে জুডিশিয়ারি খুব ইফেক্টিভলি এই কাজগুলো করতে পেরেছেন। জাজমেন্টটা ফাইনাল 16th অ্যামেন্ডমেন্টটা যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি যেটা তার আগে যেটা ছিল 16th অ্যামেন্ডমেন্ট সেটা পুনঃস্থাপিত হয়ে যায় অটোমেটিক্যালি। আমি নিয়োগ দিতে পারবো, আর আপনার বরখাস্তের বেলায় আপনাকে পদচ্যুতির বেলায় বা রিমুভের বেলায় আপনি নিজে সিদ্ধান্ত নেন, এটা আমি নীতিগতভাবে আমি এর সাথে একমত না। যেহেতু সুপ্রিম কোর্টের রায় হলো সর্বোচ্চ আদালতের রায় এবং আপিল বিভাগের রায় আমাদের সকল নাগরিকের উপরই বাধ্যকর, সেই হিসাবে এটা আমরা সবাই মানতে বাধ্য। জুডিশিয়ারির উপর সাধারণ মানুষের আস্থা বাড়া না বাড়া, একজন উচ্চতর আদালতের বিচারককে কি ইমপিচমেন্টের মাধ্যমে তাকে অপসারিত করা হবে, না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পদ্ধতির মাধ্যমে অপসারণ করা হবে, তার উপর আমি মনে করি না যে সাধারণ মানুষের বা বিচার প্রার্থীদের আস্থা নির্ভর করে। বিচার প্রার্থীদের আস্থা নির্ভর করে বিচারকদের দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠা, সততার উপর। সব উন্নত গণতান্ত্রিক দেশে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত থাকে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সামরিক সরকার আমলের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহালের পক্ষে কি করে উচ্চ আদালত দাঁড়ায় তা বোধগম্য নয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। পুনর্স্থাপন করার পরে একটা মার্শাল ল গভর্নমেন্ট এটাকে সরিয়ে দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আনার পরে এটাকে আবার সংসদ পুনর্স্থাপন করার পরে এটা কিভাবে আলট্রাভায়ার্স টু দ্য কনস্টিটিউশন হয় এটা আমি ঠিক বুঝতে পারছি না। তো আমি অপেক্ষা করব পূর্ণাঙ্গ রায়ের জন্য। আমি আশা করব যে পূর্ণাঙ্গ রায়টা তাড়াতাড়ি দেওয়া হবে এবং পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি করব। ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। দুপুরে কারওয়ানবাজারে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এ রায়ে জাতি হতাশ হয়েছে। সংবিধান অনুযায়ী মহানের রাষ্ট্রপতি সকলের ঊর্ধ্বে। মহানের রাষ্ট্রপতির যেখানে অভিশংসন করার ক্ষমতা থাকে, তো সেই জায়গাটায় বিচারপতি অভিশংসন করার ক্ষমতা না থাকাটা এটা কতটুকু যৌক্তিক, এটা ভেবে দেখার বিষয় আছে। আমরা সার্বিকভাবে বলতে পারি যে এই রায়ের ফলে যে মুক্তিযুদ্ধের চেতনার যে সংবিধান, ৭২ সংবিধান, সেই ৭২ সংবিধানে ফিরে যাওয়ার পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেল। যে রায় জাতি, আমার মনে হয় যে জাতি হতাশই হবে। অন্যদিকে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মাধ্যমে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেয়ার সরকারি চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, এর মাধ্যমে ন্যায় বিচারের পথ আরো প্রশস্ত হয়েছে।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী। এই সিদ্ধান্তকে জনগণের বিজয় হিসাবে আখ্যায়িত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার বিচার বিভাগকে করায়ত্ত করার যে দুরভিসন্ধি করেছিল, আজ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সেই চক্রান্ত ব্যর্থ হল। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 9 দিনব্যাপী রথ উৎসব। রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজন। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে সিলেটের 13টি উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, পুকুরের মাছ, রাস্তাঘাট। সুরমা ও কুশিয়ারা নদী তীরের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের বালাগঞ্জ থেকে মৌলভীবাজারের শেরপুর যাওয়ার এই সড়কটি ছিল গ্রাম রক্ষা বাঁধ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে এই সড়কটি। পানি ঢুকে প্লাবিত হয়েছে বালাগঞ্জ ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলার 4টি গ্রাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের 13টি উপজেলার সবকটি কম বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে বালাগঞ্জ, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ সহ 8টি উপজেলার প্রায় 80% এলাকা প্লাবিত হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 3000 হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3 লাখ মানুষ। এরই মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তবে দুর্ভোগ চরমে পৌঁছালেও পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন এই এলাকার মানুষ। যাওয়াও আর অসুবিধা, এর বাকি গাড়ি ঘোড়া চলতেছে না, যানবাহন কোনো চলতেছে না। আমরা তো বহুত অসুবিধার মধ্যে আছি। রিলিফ আপনারা পাওয়ার যোগ্য, আপনারা রিলিফ দিতাম। বন্যায় আপনারা খুব ক্ষতিগ্রস্ত করছে, এই করছে সেই করছে, কোনো কিছু তারা হয়েছে না। চাল টাল কিচ্ছু পাইছি না, আমরা দেখাশোনা করি না। আমরা তো গরো কোমর পানি হইতে গেলে আমরা চকির উপরে সাংগারি মান দিয়া থাকি আর উড়তা লইয়া বড় কষ্ট করিয়া। এদিকে বন্যা কবলিত মানুষের জন্য খোলা 9টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে 137 মেট্রিক টন চাল এবং 3 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যে পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণে সরকারি বরাদ্দ আসে নাই। অপ্রতুল বরাদ্দ আসাতে যেগুলো পাচ্ছি আমরা সাথে সাথে পৌঁছে দিচ্ছি, কিন্তু আমাদের আরো বেশি করে প্রয়োজন। 12 মেট্রিক টন চাল পেয়েছি এবং 21,500 টাকা পেয়েছি। এটা আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপবরাদ্দ দিয়ে দিয়েছি এবং ইউনিয়ন পরিষদগুলো গতকাল থেকে এরা বিভিন্ন পর্যায়ে বানবাসী মানুষের কাছে গিয়ে ত্রাণগুলো বিতরণ করছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগ থেকে 148টি মেডিকেল টিম কাজ করছে। বন্ধ রয়েছে 7টি উপজেলার 161টি প্রাথমিক ও 13টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এদিকে কুশিয়ারা ও সুরমা নদীর পানি প্রতিটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, সিলেট। টানা বৃষ্টির কারণে রাঙ্গামাটিতে আবারও পাহাড় ধসের আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে গত রাত থেকেই মাইকিং শুরু করেছে প্রশাসন। গত 12 ও 13 জুন প্রবল বর্ষণে পাহাড় ধসে 120 জন নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কে রয়েছেন পাহাড়ে বসবাসকারীরা। আজ সকাল থেকে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেন তারা। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এখনো অনেকে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছেন। এদিকে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে খাগড়াছড়িতেও পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হয়েছে। জেলায় খোলা হয়েছে 5টি আশ্রয় কেন্দ্র। প্রচন্ড বৃষ্টির কারণে কাজকাম করতে পারতেছে না, জীবনযাপন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। কাজকর্ম কিছু নাই, মানে ঘর বাড়ি যা ছিল সব কিছু মানে নিয়ে গেছে। এই কি অবস্থা, নিজের ঘর বাড়ি ফালাইতে গরু ছাগল আছে এগুলো তো ফালাইতে যাওয়া যায় না, তাই আর কি। ঘর তো আগেও ভাঙছে, এখন আবার ভাঙবার সম্ভাবনা আছে, এতে আমরা ভয়ে উঠতে আইছি। একটু থেমে থেমে বৃষ্টি হলে এটা হয়তো হবে না, কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি হলে আবার পাহাড় ধস হতে পারে। আমরা এটা মাথায় রেখে আমাদের টিম সকালে সেখানে সব ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে দিচ্ছি চারদিকে দেখার জন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা। ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। পানি ঢুকে পড়েছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।
সড়কে পানি জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। শফিকুল আলমের তথ্য ও নূর জামাল আতিকের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের এই চিত্র নতুন নয়। বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, পরিণত হয় ভোগান্তির নগরীতে। রোববার গভীর রাত থেকে থেমে থেমে ভারী বর্ষণে তলিয়ে গেছে নগরীর চকবাজার, 2 নম্বর গেট, আগ্রাবাদ, মুরাদনগর ও এক্সেস রোড সহ বিভিন্ন এলাকা। সোমবার সকালে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। অনেক মহিলারা নালায় পড়ে যাচ্ছে, স্কুলের বাচ্চাগুলো নালায় পড়ে যাচ্ছে, অনেক সমস্যা। একটু বৃষ্টি পড়লেই পানি উঠে যাচ্ছে। এই যে বাচ্চার কোচিং, স্কুল, আমার নিজের চাকরি, অনেক প্রবলেম আছে আমরা এই চকবাজার এলাকায়। পানির কারণে আজকে আমি কলেজ যেতে পারিনি, অনেক ক্লাস মিস হয়ে গেছে। 30 টাকা বলে, কেউ 50 টাকা বলে, আমি 30 টাকা দেবো, 40 টাকা দেবো, হল যাবে না, আমি তো লাড়ি যাইছি। জলাবদ্ধতার কারণে সৃষ্টি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে যান চলাচল। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বৃষ্টি হতে না হতে মার্কেটের মধ্যে পানি হয়ে যায়, আমাদের কষ্ট অনেক বেড়ে যাচ্ছে। গাড়ি আমাদের অনেক নষ্ট, ওয়ারিং নষ্ট হয়ে যায়, দিয়ে পানি ঢুকে যায়। এদিকে সিটি কর্পোরেশনে এক ব্রিফিংয়ে মেয়র জানান, সাম্প্রতিক জলাবদ্ধতায় চট্টগ্রামের 25 থেকে 30% সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নগরীর প্রায় 25 থেকে 30% সড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং এতে ক্ষতির পরিমাণ আনুমানিক 500 কোটি টাকা। আমরা বসে নেই, আমরা কাজ করছি এবং কাজ করছি বলেই কিছু কিছু এলাকায় রেজাল্ট পেয়েছে এবং এই ধারাটা অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলোতে এটা আরো বেগবান হবে, কারণ ইতিমধ্যে আমরা আরো কিছু কিছু এলাকায় পানি উঠাটা চিহ্নিত করছি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামে 37.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে প্রবল বর্ষণে ড্রেনে পড়ে শিলব্রত বড়ুয়া নামে সাবেক এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে মেহেদীবাগে ড্রেনের পানিতে ভেসে যাওয়ার 12 ঘণ্টা পরে বাকলিয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিলব্রত বড়ুয়া হাটহাজারী উপজেলার সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা ছিলেন। পুলিশ জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে আসেন তিনি। রাত 1টার দিকে মেহেদীবাগে কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে বাসে ওঠার সময় পা পিছলে রাস্তার পাশে ড্রেনে পড়ে যান তিনি। প্রবল বর্ষণের কারণে পানির পরিমাণ বেশি থাকায় তিনি ভেসে যান বলে জানায় স্বজনরা। পরে ঘটনাস্থল থেকে 10 কিলোমিটার দূরে বাকলিয়া এলাকার মিয়াখান নগর খাল থেকে আজ তার মরদেহ উদ্ধার করা হয়। গাড়িতে জাস্ট উঠবে, পিছলে অনেক সমস্যা হয়েছে। এখানে ফায়ার সার্ভিস আমাদের খোঁজাখুঁজি, আমি নিজেও খোঁজাখুঁজি করতেছিলাম, সারা রাত খোঁজাখুঁজি করছি। বাবার লাশটা না গেছে যাতে পাকলিয়া থানাতেই গেছে। এই ধরনের পরিস্থিতি যাতে না হয়, আমার চাচার মতো যাতে আর কাউকে যাতে এই করুণভাবে মৃত্যুবরণ যাতে করতে যেতে না হয়, আমরা শুধু এতটুকু কাম্য করব। বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনায় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এতে অনুমোদন দেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনায় কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়। 5,000 কোটি টাকার মূলধন নিয়ে কোম্পানিটি গড়ে উঠবে। ডাক ও টেলিযোগাযোগ সচিবের নেতৃত্বে 11 সদস্যের একটি বোর্ড কোম্পানি পরিচালনা করবে, যেখানে বোর্ড প্রধানের দায়িত্বে থাকবেন টেলিযোগাযোগ সচিব। এছাড়াও সোমবারের সভায় মানহীন বীজ সরবরাহের শাস্তি 3 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার বিধান রেখে বীজ আইন 2017-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কৃষি সচিবের নেতৃত্বে 25 সদস্যের জাতীয় বীজ বোর্ড বীজ সংক্রান্ত সার্বিক দিক তদারকি করবে। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এটা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন বীজ পরিদর্শকের উপর অর্পিত কোনো দায়িত্ব পালনে বাধা প্রদান করেন বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে তিনি অপরাধ করেছেন গণ্য হবে। সেই অপরাধের দণ্ড হচ্ছে 90 দিনের বিনাশ্রম কারাদণ্ড অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা উৎক্ষেপণ করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। ওটাকে পরিচালনা করার জন্য একটা কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কোম্পানির নাম প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
মুঠোফোন ট্র্যাক করে নিখোঁজ লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের খোঁজে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোডে অভিযান চালাচ্ছে র্যাব। বিকেলে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের জানান, ফরহাদ মজহার সোমবার ভোর থেকে নিখোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তাকে খুঁজে বের করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার। সোমবার ভোরে একজন অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান ফরহাদ মজহার। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তার পরিবার। 5:29 দিকে ওনার কাছে একটা ফোন আসলো, যেই ফোনে ফরহাদ মজহার সাহেব কথা বলছেন যে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ফরহাদ মজহার সাহেব যেই ফোনটি সচরাচর ব্যবহার করেন, এই ফোনটি উনি বাসায় রেখে গিয়েছেন এবং যেই নাম্বারটি উনি সচরাচর ব্যবহার করেন না, সেই নাম্বারটি উনি আজকে সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা যখন জিজ্ঞাসা করলাম উনি কোথায় গিয়েছেন, কার ফোনে গিয়েছেন, কোথায়, ওনারা তখন বলল যে কিছুই ওনারা জানেন না। এবং আমরা বাসার যে সিসিটিভি রয়েছে সেটা আমরা মনিটর করলাম, সেটার ফুটেজ সংগ্রহ করলাম এবং আমরা দেখতে পেলাম যে 5:05 উনি একা, ওনার মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে উনি একা স্বইচ্ছায় দারোয়ানকে বলছেন গেটটা খুলে দেওয়ার জন্য। দারোয়ান গেট খুলে দিল, উনি স্বইচ্ছায় গেট থেকে বেরিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা কোনো ফোন কল, তার যে কল লিস্ট পরীক্ষা করে কোথাও কোনো ফল পাইনি। দর্শক, ফরহাদ মজহারের সন্ধানে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, এখন পর্যন্ত কি নতুন তথ্য আছে আপনার কাছে? জাফর, ঢাকা থেকে অপহৃত কলামিস্ট ফরহাদ মজহারের সন্ধানে খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার ইব্রাহিম মিয়া সড়কের 37 নম্বর বাড়িতে এই মুহূর্তে অভিযান চলছে। 5:45টার দিকে র্যাব 6-এর একটি বিশেষ দল তারা তাদের যে টেলিফোন মোবাইল ট্র্যাকিং করে এই লোকেশনটিকে নির্ধারণ করে এবং এটি খুলনা সোনাডাঙ্গা থানার শিববাড়ি এবং কেডি অ্যাপ্রোচ রোড, নিউ মার্কেট এলাকা, এরকম কয়েকটি বাড়ি চিহ্নিত করে 8টি থেকে 10টি বাড়ি চিহ্নিত করে সেই 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে অভিযান চালাচ্ছে র্যাব। পাশাপাশি ডিবি পুলিশেরও একটি দল এখানে রয়েছে। তো এই মুহূর্তে 37 নম্বর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে 37 নম্বর বাড়িতে ঠিক পিছনের দরজা দিয়ে এখানে ঢোকার চেষ্টা করছে র্যাবের একটি দল এবং তারা প্রতিটি বাড়িতে প্রবেশ করে ফরহাদ মজহারের যদি সন্ধান পাওয়া যায় সে ব্যাপারে তারা তৎপর অভিযান চালাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে র্যাবের যে দলটি এখানে রয়েছেন তারা পুরো বাড়িটি এবং এই এলাকাটি ঘিরে রেখেছেন এবং এলাকায় বিভিন্ন বাড়িতে তারা তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ক্লু বা কোনো তথ্য উদ্ঘাটন এখনো করা সম্ভব হয়নি। তবে কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 মিনিট আগে যে বিষয়টি র্যাব সূত্রে আমরা জানতে পারলাম যে এই বাড়িটা কিন্তু আবারও যে নাম্বারটি র্যাবের কাছে দেওয়া হয়েছে সেই নাম্বারটিতে নেটওয়ার্কে এখানে এই এলাকাটাকে দেখানো হচ্ছে। সেই কারণেই কিন্তু এই এলাকাতে এখনো পর্যন্ত র্যাব পুলিশের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখানে রয়েছে। তো একটু পিছন দিকে, ভিতর দিকে এবং সরু গলি পথ, যে কারণে এখানে অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি আলোর স্বল্পতাও আমরা দেখতে পাচ্ছি এবং আশেপাশে নির্মাণাধীন বাড়ি রয়েছে। তো একটু আগে একটা বাড়ির পার্শ্ববর্তী আরেকটি বাড়ির একটি মাইক্রো বাসকে রাখাকে কেন্দ্র করে সন্দেহের সৃষ্টি হয়েছিল এবং সেটি কিন্তু র্যাব যেটি পরিষ্কার করেছে এবং সেখানে সে গাড়ির মালিককে তারা জিজ্ঞাসাবাদ করার পরে নিশ্চিত হয়েছে যে এই বাড়িতে যাকে অপহরণ করা হয়েছে তাকে খুঁজে পাওয়ার কোনো আলামত এখানে দেখা যায়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সরু গলিপথ দিয়ে ভিতরে অন্ধকার একটি ঘরে এখানে অভিযান চালানোর চেষ্টা করা হচ্ছে। তো নিখোঁজ ফরহাদ মজহারের যে সন্ধানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তালাবদ্ধ ঘরে সেখানে চেষ্টা করা হচ্ছে সেখান থেকে সেখানে কিছু পাওয়া যায় কিনা সেই বিষয়ে র্যাবের যে দলটি রয়েছে তারা চেষ্টা করছেন।
এবং ঘরের একটি এই যে ঘরটিতে তল্লাশি চালানো হচ্ছে সেখানে কিন্তু ভিতরে আসলে অন্ধকার এবং বাইরে থেকে তালা দেওয়া ঘরটি সম্ভবত ঘর ফাঁকা এবং এখানে বৃষ্টির পানি জমে আছে এবং এখনো পর্যন্ত কিন্তু যারা সন্ধান করছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো আলামত এখনো তারা সংগ্রহ করতে পারেনি। সব মিলিয়ে বলা চলে যে একটি এখানকার যে রুদ্ধশ্বাস একটি অভিযান চলছে এবং র্যাবের যে 1.5 ঘন্টারও বেশি সময় তারা যে অভিযানটা চালাচ্ছে তারা শুধুমাত্র নেটওয়ার্কের ভিত্তিতে এবং নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে যে মোবাইল ফোনের নাম্বারটি তাদের কাছে দেওয়া হয়েছে সেটির উপর ভিত্তি করেই তারা বিভিন্ন বাড়িতে 8টি এবং 10টি বাড়ি লোকেশন দেখে দেখে তারা এগুলো তারা নিখোঁজ ব্যক্তিকে অর্থাৎ নিখোঁজ কলামিস্ট ফরহাদ মাজারকে খোঁজার চেষ্টা করছেন। তো এই ছিল খুলনার ইব্রাহিম মিয়া সড়ক সোনাডাঙ্গা এলাকার সেখান থেকে যে ফরহাদ মাজারের সন্ধানের যে অভিযান সে অভিযানের সর্বশেষ। তরিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিখোঁজ লেখক ফরহাদ মাজারের সন্ধানে খুলনা সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে অভিযান চালাচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা এতক্ষণ সরাসরি সেখান থেকে দেখছিলাম। এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় শিশু নির্যাতন আইনে এক সেনা কর্মকর্তার স্ত্রীকে আসামি করে মামলা করেছে পল্লবী থানা পুলিশ। মামলায় বাদী করা হয়েছে নির্যাতনের শিকার 11 বছরের গৃহকর্মীকে। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি হলেই কমবে এ ধরনের অপরাধ। তিনি শিশুটির পক্ষে মামলা পরিচালনা ও আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তোমার এই অবস্থা কিভাবে হলো? বেলুনের বাড়ি দিয়েছে কেন? ছোটখাটো ভুল হলেই নির্বিচারে চালানো হতো নির্যাতন। সে ঘটনা এভাবেই বর্ণনা করছিল 11 বছরের সাবিনা। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে যখন আনা হয় তখন তার এক চোখের দৃষ্টি ক্ষীণ আর পুরো শরীরেই আঘাতের চিহ্ন। ওর সাথেও কি একই আচরণ করে? সাবিনা জানায় 6 মাস শেষে নির্যাতন সইতে না পেরে রোববার রাজধানীর পল্লবীর ডিওএইচএস এর একটি বাসার বারান্দা দিয়ে পালিয়ে বেরিয়ে আসে সে। সেখানে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলে সহায়তায় এগিয়ে আসে দিনমজুর মোহাম্মদ জামাল উদ্দিন। আমরা চিন্তা ভাবনা করলাম যে এই মেয়েটার কি হইলো, জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে বলছে যে আমি বাসায় কাজ করতাম 6 মাস যাবত। তা আমার একটু ছোটখাটো ভুল ত্রুটি পাইলে আমার মারধর করতো। তো গতকালকে মারছে, ডিম ভাজতে দিছিল ডিম পোস্ট করার জন্য। তাই ডিমের কুসুম ভাঙ্গা যাওয়ার কারণে ওনারে বেলুন দেয়া বাড়ি দিছে মাথার উপরে। এদিকে রাতে গৃহকর্ত্রী আয়েশা লতিফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে পল্লবী থানা পুলিশ। এ বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, সাবিনাকে আইনগত সহায়তা দেওয়া হবে। অপরাধ যিনি করবেন তিনি যেই হোক না কেন, তিনি তার ব্যক্তিগত ক্যাপাসিটির অপরাধ করছেন, কোনো দেশের কোনো স্বার্থ রক্ষা করতে তিনি অপরাধ করতে পারেননি। অতএব এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তাদেরকে বিচারের আয়ত্তে আনা উচিত এবং এদের জন্য যদি তারা দোষী প্রমাণিত হয় তাদের শাস্তি হওয়া উচিত। তাহলেই বোধহয় মানুষের শিক্ষা হবে এই জাতীয় গৃহ নির্যাতন বন্ধ করতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা সাবিনা আক্তারের মতো বহু সাবিনা আক্তার এইভাবে নির্যাতিত হচ্ছে। একটা এই বিষয়টাকে আমরা পরীক্ষা করে দেখব, এই জিনিসটাকে আমরা পরীক্ষা করে দেখে আমরাও চেষ্টা করব এই মেয়েটাকে লিগ্যাল সাপোর্ট দিতে। পাশাপাশি গৃহকর্মী নির্যাতনের ঘটনা রোধে প্রণয়ন করা গৃহকর্মী সুরক্ষা নীতিমালাকে আইনি কাঠামো দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরে সি শেল পার্টি সেন্টার ও একে টাওয়ার সহ পাশাপাশি 3টি ভবনে আগুন লেগে 2 জন মারা গেছেন। এতে ভবন 3টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে 4 তলা বিশিষ্ট পুরো সি শেল পার্টি সেন্টার। এছাড়া আগুনের ঘটনায় ওই ভবনে থাকা 2টি ব্যাংকও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ভবনগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সোমবার ভোর 5টার কিছু আগে উত্তরা 5 নম্বর সেক্টরে সিশেল পার্টি সেন্টার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। 4 তলা বিশিষ্ট পুরো ভবনটি রেস্টুরেন্ট হওয়ায় সেখানে সব কাঠের আসবাবপত্র ও প্রচুর দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত 2 পাশের 2 ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে আগুনের সিশেল পার্টি সেন্টারটি পুরোপুরি পুড়ে গিয়ে তা পাশের একে টাওয়ার ও সিশেল রেস্টুরেন্ট অ্যান্ড রেসিডেন্স ভবনেও ছড়িয়ে যায়। 4 তলায় ছিলাম, নিচে সিকিউরিটি আছে, বলছে যে দাদা কোথায়? আমি 4 তলায়, কলে আগুন লাগছে নিচে নামেন। আমি দেখলাম যে সিঁড়িতে নামা যায় না,
তখন একটা আছে ওই জালনা ভাঙা আছে, ওইটা ভাঙ্গিয়া মানে গ্রিল খিড়িয়া আমি পাইপ থেকে নামছি। আগুনটা লাগছে আপনার মূলত ওই কোনা থেকে লাগার পর থেকে মানে চতুর্দিকে ছড়াই গেছে। 5:30 থেকে উপর থেকে ধোঁয়া, আর রোডের মধ্যে আসলাম, রোডের মধ্যে আসতে থেকে ধোঁয়া আরো বাইরের দিকে যাইতেছে। ভিতরে যা আছে সব মানে লোক সংখ্যা নাই, ভিতরে মালামাল কিছুই নাই, সব পুরা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি সিশেল পার্টি সেন্টারের গ্যাসের লাইন থেকে আগুন লাগতে পারে। গ্যাসের একটা লাইন আছে, ওটা ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার পরে দ্রুত একটা আওয়াজ হয়েছে, আওয়াজ দেওয়ার পরে সাথে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসকে বলি, ওয়াসাকে বলি, গ্যাস কেবল সকলকে আমরা বলি বিদ্যুৎ কেসে লাইন কেটে দেই, বিদ্যুতের লাইনটা অফ রাখি। তো হোটেলের যে লোকজন ছিল কর্মচারী আমরা নিরাপদ আগেই আমরা নিয়ে এসেছি, আমরা সরে নিয়ে এসেছি। 2টা ব্যাংক ছিল, ব্যাংক আল্লাহর রহমতে আমরা সেভ করতে পারছি। আমরা ব্যাংকটা সেভ করাইছি অর্থলগ্নি প্রতিষ্ঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় সকাল 9টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে শ্রীশেল আবাসিক হোটেলের একটি রুম থেকে 2 জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সার্চ অ্যান্ড রেস্কিউ পরিচালনার মাধ্যমে আমরা 2টে ক্যাজুয়ালিটি পেয়েছি, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলের বয়স আনুমানিক 35 থেকে 40, মেয়ের বয়স 25 থেকে 30। তাদেরকে আমরা আবাসিক, এটা হলো 4 তলা 302 নম্বর রুম থেকে আনকনসিয়াস অবস্থায় ছিল। এখানে গ্যাসোলিন জাতীয় জিনিসপত্র আছে, এখানে গ্যাস আছে, এখানে ইলেকট্রিক্যাল আছে। আগুনটা তাড়াতাড়ি প্রপাগেট হয়েছে এবং এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং প্রপাগেশনের অন্যতম কারণ হলো ডাক্ট লাইন, তারপরে হলো যে আপনার বিল্ডিংগুলো ভেরি ক্লোজ। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নিয়োগদাতা প্রতিষ্ঠানের অবহেলায় মালয়েশিয়ায় ই কার্ড নিবন্ধন করতে না পারার অভিযোগ শ্রমিকদের, সময়সীমা বাড়ানোর দাবি। উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসব। রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথ শুরু হয়ে স্বামীবাগের ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন হাজারো পুণ্যার্থী। তাদের প্রত্যাশা, দেবতা জগন্নাথের আশীর্বাদে সুখ, শান্তি আর সম্প্রীতি নেমে আসবে ধরায়। 9 দিন পর মাসির বাড়ি থেকে যাত্রা শুরু 3 দেবতার। রথের রশ্মিতে তাই চলছে টান। পুণ্যার্থীরা ফুলে ফুলে সাজিয়ে রথে বসিয়ে 3 দেবতা জগন্নাথ, তার ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে ফিরছেন। এর আগে সমগ্র প্রাণীকুলের আশীর্বাদ দেওয়ার উদ্দেশ্যে আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু করে। এরপর নানা পূজা অর্চনার পর একাদশ তিথিতে এই প্রত্যাবর্তন বা উল্টো রথ। উৎসবে অংশ নিয়েছেন যারা, তাদের প্রত্যাশা প্রিয় এই বাংলাদেশে অটুট থাকুক ধর্মীয় সম্প্রীতি। বাংলাদেশ যাতে শান্তিতে বসবাস করতে পারি, সবাই মিলে অসাম্প্রদায়িক চেতনায় আমরা দেশটাকে একটি সুন্দরভাবে গড়ে দিতে পারি। জগন্নাথকে দর্শন করে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে এবং মুক্ত হয়ে তারা ভগবানের ধামে ফিরে যেতে পারে। যেখান থেকে আসে সেখান থেকে আবার সেই ভগবানে মিলিত হবার জন্য সে তার ভগবানের কাছে বিশেষ কৃপা লাভ করবে, এই আশা নিয়ে আজকে এখানে সবাই মিলিত হয়েছে। রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু, এরপর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে স্বামীবাগের ইসকন মন্দিরে গিয়ে শেষ হয় উল্টো রথ। রথের রশ্মিতে টান দিয়েছেন যারা, দেবতার কাছে চাইলেন সমাজ এবং দেশের সমৃদ্ধি, প্রার্থনা করলেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার। সব দুঃখ দুঃখ আনন্দ দূর করুক, আনন্দ আনন্দে সাথে আমরা আজকে এই উৎসবটা পালন করছি। আমাদের পুণ্যের লাভের জন্য আমরা যাতে ভগবানের কাছে নিয়োজিত থাকতে পারি। জগন্নাথের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি এবং রথে আমরা যাতে এইরকম করে আমরা পরপারে যাইতে পারি। এছাড়াও ঢাকার অদূরে ধামরাইয়ে 400 বছরের ঐতিহ্যবাহী উল্টো রথে অংশ নেয় হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। উল্টো যাত্রায় দেবতা জগন্নাথকে যশোমাধব মন্দিরে নিয়ে যাওয়া হয়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এদিকে এ রোগের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেছেন, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এটি নিয়ন্ত্রণে আসবে। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ে বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় তারা একথা বলেন। আমাদের কার্যক্রম চলছে, আমরা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি। জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার যে প্রাদুর্ভাব সেটা নিম্নগামী এবং এই ট্রেন্ড যদি বজায় থাকে আমরা আশা করি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই রোগ নিয়ন্ত্রণে চলে আসবে। এখানে ভয় পাবার মতো, আতঙ্কিত হবার মতো কিছু নেই। মশা নিধনের কাজটা আরো জোরদার হোক, আরো যেন আমরা অ্যালার্ট হই, অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছে তারা। চিকুনগুনিয়া যেদিন থেকে একটু বেশি আকারে আপনার ধরা পড়েছে ঢাকায়, তখন থেকে আমরা সচেতন আছে, সতর্ক আছি। এটা অবশ্যই বলতে হবে যে আমাদের সরকার সচেতন আছে বলেই চিকুনগুনিয়াকে অ্যাড্রেস করে
সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সচেতন করা হচ্ছে মানুষকে। মানব পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নজরদারি তালিকায় রাখায় জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পাচার বন্ধে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাচার রোধে নেওয়া উদ্যোগসমূহ পর্যালোচনা না করেই বাংলাদেশকে নজরদারি তালিকায় রাখা হয়েছে। প্রসূন আশিসের রিপোর্ট। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচার বিষয়ক প্রতিবেদন ট্রাফিকিং ইন পারসনস প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এতে বাংলাদেশি পুরুষ ও নারী কর্মীদের জোর করে কাজে বাধ্য করার পাশাপাশি যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়। মানব পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগে বাংলাদেশকে এক ধাপ নামিয়ে 2 নম্বর ধাপের নজরদারি তালিকায় রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞদের মতে এমন প্রতিবেদনে দেশের মর্যাদাহানির পাশাপাশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। আমাদের ন্যাশনাল ইমেজ সংকট আমরা পড়েছি, ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস, কারণ আমাদের একটা পাঠানো নারী জাতীয় কোনো রকমের অসুবিধা না পড়ে। টিয়ার 2 অবজারভেশন যদি কোনো রকম উইথড্র হয়ে যায় এবং আমরা টিয়ার 3-তে পড়ে যাই, তাহলে কিন্তু অটোমেটিকলি ইউএন সেকশনটা আমাদের উপর পড়বে। এটা একটা অ্যালার্মিং আমার দেশে। বিদেশ যেতে হলে কি কি তার কাগজপত্র থাকা প্রয়োজন, এই অ্যাওয়ারনেস গুলো জনশক্তি কর্মসংস্থান অফিস থেকে যদি মানুষকে সচেতন করা হতো, তাহলে হয়তো মানুষ কিছু সচেতন হতো এবং পাচারটা কমে আসতো। তবে মানব পাচার কিংবা শ্রমিকদের যৌন নির্যাতনে বাধ্য করার ক্ষেত্রে উন্নত দেশগুলো কম দায়ী নয় বলে মন্তব্য করেন অভিবাসী বিশেষজ্ঞরা। ব্যাপক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে চলছে, এইগুলোর তো একটা পজিটিভ আউটকাম তাহলে থাকা উচিত। সরকারকে দায়ী করবার পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থা যেভাবে কাজ করছেন সেটাকেও দায়ী করতে পারি। অন্যদিকে যে এনজিওরা কাজ করছেন ট্রাফিকিং নিয়ে, আমরা তাদেরও এখানটায় তাহলে ঘাটতি বলতে পারি। মানব পাচার বন্ধে সংশ্লিষ্ট আইন বাস্তবায়ন সহ এখনই সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। হোম মিনিস্ট্রি যে 22 জনের লিস্ট তৈরি করেছিলেন, পার্লামেন্টের সদস্য পর্যন্ত নাম সেখানটায় ছিল, এদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন হয়নি সেই ধরনের। এই ইমিগ্রেশন অফিসিয়াল যারা এটাকে ছেড়ে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, ফরেন মিনিস্টার সমন্বয়ে একটা কমিটি করে এটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। এদিকে মানব পাচার রোধে বাংলাদেশ তৎপর রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন তথ্য নির্ভর নয়। তাদের স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে এক ধাপ নামিয়ে দেওয়া, আমি মনে করি তথ্যের কিছু অভাব রয়েছে। আমি নিশ্চয়ই মনে করছি যে তাদের এই ভুল ভাঙবে। বহু এই পাচারকারী ধরেছি, আমাদের দেশে এদের অবস্থান নেই। যাদেরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিথ্যা ইনফরমেশন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে এবারের ঈদে 181টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 170 জন। এর মধ্যে মহাসড়কে মোটরসাইকেল আর হিউম্যান হলার চালিয়ে প্রাণ গেছে 30%। 20 জুন থেকে 30 জুনের মধ্যে এই দুর্ঘটনাগুলো হয়। নজরদারির অভাব আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ কর্তৃপক্ষের। অতিরিক্ত যাত্রী পরিবহন, মহাসড়কে মোটরসাইকেল আর হিউম্যান হলারের মতো যানবাহনের আধিক্য কিংবা বেপরোয়া গতি, এসব কারণে প্রতি বছরই প্রাণ দিতে হয় সাধারণ মানুষকে। আর হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। ঈদ এলে এই সংখ্যা যেন আরো বেড়ে যায়। এমন দুর্ঘটনার কবলে যে শুধু ঘরমুখ যাত্রীরাই পড়েন তা নয়, এর শিকার হতে হয় মহাসড়ক কেন্দ্রিক স্থাপনা সহ সাধারণ মানুষকে। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 20 জুন থেকে 30 জুন পর্যন্ত 181টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে 392 জন, প্রাণ হারিয়েছে 170 জন। দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় পথচারী 36%, মুখোমুখি সংঘর্ষ 29%, পেছন থেকে ধাক্কা 15%, নিয়ন্ত্রণ হারানো 13%। আর যানবাহনের ক্ষেত্রে 29% বাস, 18% ট্রাক, শতকরা 17% হিউম্যান হলার, 13% মোটরসাইকেল আর 9% মাইক্রোবাস। সহজে ব্রেক করতে পারে না, সহজে আপনার থামতে পারে না, ইভেন তার হয়তো হেডলাইট বা ইন্ডিকেটর সিস্টেমও নাই। দেখা যায় এই সমস্ত গাড়িগুলো আপনার মহাসড়কে অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের মধ্যে এই সড়ক নিরাপত্তার ইস্যুগুলোতে কিন্তু আমরা কোনো রকমের সমন্বয় লক্ষ্য করি না। তাই সড়ক পথে এমন বাড়তি চাপ সামাল দিতে প্রশাসনের তৎপরতা বাড়ানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। নজরদারিটা কিন্তু থাকতে হবে। এটা আমাদের আগের থেকেও শঙ্কা ছিল যে ছোট ছোট গাড়ি কিন্তু বেড়ে গেলে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাবে। আমাদের কৌশলটা হওয়া উচিত দ্রুত গতিতে যেন গাড়িটা চালাতে না পারে।
এদিকে হাইওয়ে পুলিশ বলছে শুধু প্রশাসন নয়, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সচেতন হতে হবে সাধারণ মানুষকে। যাত্রী যারা ব্যবহার করতেছে তাদের সচেতনতা, তারা যদি জানে যে এটাতে দুর্ঘটনার আপনার রিস্ক ফ্যাক্টর বেশি, আপনার এই দুটাকে কম্পেয়ার করলে তখন তারা চলবে না। এই সাথে আপনার অল্টারনেট যানবাহন চলে আসাটাও একটা জরুরি। মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চালকদের সতর্ক করতে লাগানো হয়েছে এ ধরনের সাইনবোর্ড, তারপরও ঘটছে দুর্ঘটনা। একটুখানি অসাবধানতা আর মহাসড়কে অনাকাঙ্ক্ষিত যানবাহনের অবাধ বিচরণকেই এজন্য দুষছেন বিশেষজ্ঞরা। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ জীবন, সময় সংবাদ, ঢাকা সিলেট মহাসড়ক, নরসিংদী। মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের অবহেলার কারণেই নির্ধারিত সময়ে অবৈধ শ্রমিকরা বৈধ হওয়ার জন্য ই কার্ড নিবন্ধন করতে পারেনি বলে অভিযোগ করেছেন প্রবাসীরা। একইভাবে স্থানীয় কিছু গণমাধ্যমে ওই জন্য নিয়োগকর্তাদের দায়ী করে প্রতিবেদন হয়েছে। বৈধ হওয়ার জন্য মালয়েশীয় ব্যবসায়ীরা কর্মচারীদের উদ্বুদ্ধ করেননি বলে সরকারের পক্ষ থেকেও জানানো হয়। সম্প্রতি অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের কারণে মালয়েশিয়া জুড়ে প্রবাসী শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেশটিতে এ পর্যন্ত 5 শতাধিক বাংলাদেশি সহ 1000-এরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সরকার সে বিষয়ে এখনো কিছু জানায়নি। এরই মধ্যে ই কার্ড নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নাকচ করা হলেও বৈধ হবার সুযোগ দিতে মালয়েশীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিকরা। আমাদেরকে সময় বৃদ্ধি করে দেখ আর এনিহাউ আমাদের জন্য যেটা শুভাকাঙ্ক্ষী, যেটা ভালো সেটা যেন করে। আমাদের এখানে যে মালয়েশিয়ান এম্বাসি আছে এখানে তাদের আমাদের প্রতি কেয়ারিং করে। কুয়ালালামপুর ঘুরতে এসেছি, কিন্তু এখানে আসার পর প্রবাসী শ্রমিকদের যতটা কষ্ট দেখেছি আমার নিজের কাছে খুবই খারাপ লেগেছে। যেহেতু তারা প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, অবশ্যই তাদের দিকে খেয়াল করা সরকারের এই মুহূর্তে খুবই জরুরি দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে নিজেদের সেরা ফর্ম দেখিয়েছে বাংলাদেশ, যার ফলে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে দলের ক্রিকেটাররা। তাই আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু করা সম্ভব বলে মনে করছেন জাতীয় দলের ক্রিকেটার মমিনুল হক। এছাড়া নিজের সেরা ফর্ম ফিরে পেতে বাড়তি অনুশীলন করে যাচ্ছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো ক্রিকেট খেলেছে সবাই, তো আমার কাছে মনে হয় আমরা খুব ভালো ক্রিকেট খেলবো সামনে বাংলাদেশে যেহেতু টেস্ট খেলা, তো ওইভাবে চিন্তা করলে আমরা আর সবাই খুব রানের মধ্যে আছে, সবাই খুব ভালো ক্রিকেট খেলতেছে, টেস্ট ওয়ানডে সব কিছু মিলে। টেস্ট সিরিজ হলো বাংলাদেশের, ওই কন্ডিশনটাও আমরা জানি কীভাবে খেলতে হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনার ফিটনেস, আপনার ওভারঅল ফিটনেস, তারপরে আপনার কন্ডিশন সব কিছু মিলে ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। একটা প্লেয়ারের আপনার একটু খারাপ, মানে এটা স্বাভাবিক, আপনি একটু খারাপ খেলবেন, আবার একটু ওভারকাম করতে হবে। তো আমার কাছে মনে হয় ওই জিনিসটা আমি ইনশাল্লাহ আবার ওভারকাম করে, ওইটা আমার জন্য চ্যালেঞ্জ হবে যে ওভারকাম করা। তো ইনশাল্লাহ আমি ওইটা ওভারকাম করতে পারবো আশা করি। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে, ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, রাঙ্গামাটিতে ফের পাহাড় ধসের আশঙ্কা। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, রাষ্ট্রপক্ষের অসন্তোষ। পল্লবীর ডিওএইচএসে 11 বছরের গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি হলেই কমবে অপরাধ বললেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। মুঠোফোন ট্র্যাক করে নিখোঁজ লেখক ফরহাদ মজহারের খোঁজে খুলনায় চলছে র্যাবের অভিযান, অপহরণ করা হয়েছে আশঙ্কায়, থানায় পরিবারের জিডি। এবং চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে দাবি দক্ষিণের মেয়রের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।